গেটটা দিয়ে দাও, গেটটা দিয়ে দাও না। চলো শুরু করছি। হ্যাঁ, শুরু করছি। তো প্রথমে কিছু আমরা জিকে নিয়ে শুরু করি, তারপরে আমরা কমপ্লিটলি চলে আসবো আমরা যেটা করব। আচ্ছা, সামনে তো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, তাই তো? সামনে কি পরীক্ষা রয়েছে বলো? গ্রুপ সি গ্রুপ ডি। তো গ্রুপ সি গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। বিশেষ বিশেষ কোশ্চেন যেগুলো তোমার গ্রুপ সি এবং গ্রুপ ডিতে খুব আসতে পারে। প্রথমে যে আলোচনাটা করছি সেটা তোমার জিকের উপর, মানে জেনারেল নলেজ যেগুলো রয়েছে এগুলো আমাদের পরীক্ষায় খুব আসতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বলো, প্রথম নারী ভারতরত্ন কে পান? প্রথম নারী হিসেবে ভারতরত্ন কে পান, মানে প্রথম ভারতরত্ন পান কে? প্রথম নারী বলো। আচ্ছা, এখান থেকে আমি একটা অ্যান্সার পেলাম, আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী বলবে কি পেয়েছিলেন প্রথম? ফার্স্ট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, মানে ফার্স্ট মহিলা হিসেবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন কে? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবার বলবে কিসের উপরে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, মানে এই যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যে পেয়েছিলেন, মানে ওনার কোন সাহিত্য বা কোন কিসের জন্য উনি পেয়েছিলেন, মানে ওটার নাম কি? হ্যালো, হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ বলা যাবে, আজকে তুমি ওই 1টা-1:30 নাগাদ আসো। ঠিক আছে, 1টা-1:30 নাগাদ আসো, কথা বলা যাবে, কেমন? ঠিক। বলো বলো। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শুরু হবে। একটু জিকে নিয়ে আলোচনা করছি, তারপরে আমাদের মেন সাবজেক্টে চলে আসবে, কেমন? আচ্ছা, জাস্ট একটু জিকে নিয়ে আলোচনা করছি। তাহলে প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন মহিলা হিসেবে? প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড মহিলা হিসেবে কে পেয়েছিলেন? আশাপূর্ণা দেবী। আচ্ছা, এবার বলবে যে ওনার কিসের জন্য পেয়েছিলেন, মানে কি কারণে উনি পেয়েছিলেন? অবশ্যই লিটারেচারের পুরস্কার, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, তাই তো? লিটারেচারে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয় তো। আচ্ছা, কিসের জন্য পেয়েছিলেন বলো? প্রথম প্রতিশ্রুতির জন্য আশাপূর্ণা দেবী মহিলা হিসেবে প্রথম কি পান? জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান। ওকে, মহিলা হিসেবে প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান আশাপূর্ণা দেবী, তার প্রথম প্রতিশ্রুতির জন্য, তাই তো? আচ্ছা, একদম ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, নেক্সট আমরা আসছি। বলবে যদি মহিলা হিসেবে যদি মেনশন না করে, যদি নর্মালি যদি বলে যে প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন, তাহলে কি হবে? প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন মহিলা বলেনি, ইন জেনারেল কে পেয়েছিলেন, মানে কে পেয়েছিলেন বলো? জানা আছে? জি শঙ্কর কুরুপ লেখা আছে না? বাহ, সুন্দর, জি শঙ্কর কুরুপ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা জেনে নিলাম। নেক্সট আমরা আসছি, বলো প্রথম ভারতরত্ন পেয়েছেন মহিলা হিসেবে কে? ইন্দিরা গান্ধী। কত সালে? 1970 লিখেছেন। বাহ, সুন্দর। নেক্সট, প্রথম মানে ফার্স্ট পস্টুমাস ভারতরত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছেন? খাতা দেখে নয়, ফার্স্ট পস্টুমাস মানে মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছেন? মরণোত্তর মানে কি? পস্টুমাস, হ্যাঁ, মারা যাওয়ার পরে যদি কোনো পুরস্কার পাওয়া যায় তাকে মরণোত্তর পুরস্কার বলা হয় বা পস্টুমাস অ্যাওয়ার্ড বলা হয়। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে বলো প্রথম মরণোত্তর ভারতরত্ন কে পান? হ্যাঁ,
না। গোপালাচারী, শ্রী রাজা গোপালাচারী 1954-এ প্রথম ভারতরত্ন পান। প্রথম ভারতরত্ন পেয়েছিলেন তিনজন, শ্রী রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর সিবি রমন অ্যান্ড ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1954-এ মোট তিনজন ভারতরত্ন পান। কারা কারা? ডক্টর সিবি রমন, চক্রবর্তী রাজা গোপালাচারী অ্যান্ড ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে বলে প্রথম পশ্চিমবঙ্গ ভারত রত্ন অ্যাওয়ার্ড কে পান, মানে মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড কে পান? বলো বলো। লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী উনি প্রথম মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড পান। কি বললাম বোঝা গেছে? নেক্সট আমরা আসছি। বলবে প্রথম এশিয়ান নোবেল কে পেয়েছিল? ভারত তথা এশিয়ার নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে পেয়েছিল বলো? 1919 সালে? 1913 সালে? কিসের জন্য? হ্যাঁ বলো। গীতাঞ্জলির জন্য। আচ্ছা, 1913 সালে। 1913। আচ্ছা, মহাত্মা গান্ধী কতবার শান্তি নোবেলের জন্য মনোনীত হয়েছিলেন? কতবার শান্তির যে নোবেল, মানে আমাদের যে পিস নোবেলের যে পিস প্রাইজ যেটা হয়, নোবেল পিস প্রাইজ, কতবার মনোনীত হয়েছিল? একবার পাননি, 5 বার মনোনীত হয়েছিলেন। 5 বার মনোনীত হয়েছিলেন। 5 টাইমস মনোনীত হয়েছিলেন কিন্তু পাননি। ঠিক আছে, এবার বলবে 2024 সালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? 2024 সালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? কিছু হিন্টস দেবো? হিন্টস কিছু দেবো? খুব ভালো ডান্স পারতো এক সময়। বাহ, আমি শুধু বললাম খুব ভালো ডান্স পারতো, আর এর অ্যান্সার দিয়েছে মিঠুন চক্রবর্তী। রাইট অ্যান্সার মিঠুন চক্রবর্তী। ওই একটা আছে না, মিঠুন দা নাচুন না। তো বিষয়টা ওটাই যে অ্যান্সার কি হবে? দাদা সাহেব, মানে 2024 সালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? মিঠুন দা বা মিঠুন চক্রবর্তী। তার জন্যই বলা হয় মিঠুন দা নাচুন না। ঠিক আছে, নেক্সট। আজকে কত তারিখ? আজকে 12 তারিখ। 12 গুণি কত? 24। এবার বলবে 12 গুণি কত? 24 তো? আচ্ছা, কে বলবে? কাকে ধরবো? নীলকে বলবে। নীল বলবে 24 অক্টোবর। 12 গুণি 24 তো? এটা অক্টোবর মাস তো? 24 অক্টোবর কি ডে? বলবে না? ভাই, গান্ধী জয়ন্তী 2 অক্টোবর। পড়াশোনা না করলেও জানা যায় এগুলো। পেছনে 4 যুক্ত হয়ে গেছে, তাই? আচ্ছা, ওই 4-এর তো গুরুত্ব আছে, তাই না? বলো 24 অক্টোবর কি ডে? নীল বলো। দিবাকর বলো। সার্চ করা নয়, টপরিং, নট সার্চ। সার্চ নয়। গুগল ইজ আ সার্চ ইঞ্জিন। গুগল ইজ আ সার্চ ইঞ্জিন, বাট সবসময় সার্চ করতে নেই। তাহলে কে বলবে? অয়ন, তাই তো? নাম তো অয়ন, তাহলে অয়নই বলবে। অয়ন বলো 24 অক্টোবর কি ডে? বিশাল বলো। হ্যাঁ,
আচ্ছা, দরকার আছে, এখনো দরকার আছে এদের 2 ফোঁটা। আচ্ছা, মুকেশ পাওয়া যাবে? 24th October UNO ডে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ডে, 24th অক্টোবর। ইউএনও কবে এস্টাবলিশ হয়েছিল জানো? 1945 সালের 24th অক্টোবর। 1945 সালের 24th অক্টোবর ইউএন এস্টাবলিশড হয়। কোথায় এস্টাবলিশড হয় জানো? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। WHO, ILO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এরকম অনেক কিছু রয়েছে যেগুলো তোমার জেনেভা সুইজারল্যান্ড, যেগুলো হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড। কিন্তু আমরা যদি বলি ইউএনও হেডকোয়ার্টার কোথায়, কি বলবো? নিউ ইয়র্ক। আচ্ছা, চলে আসো নেক্সট। নেক্সট আমরা বলছি আমরা ইউএনএ আজকে 12 তারিখ, তাহলে 12 দুগুণে কত? 24, 24th অক্টোবর। পুরো বোঝা গেছে? পারা যাবে তো? টোটাল কতগুলো কান্ট্রিজ আছে? হাউ মেনি কান্ট্রিজ? হ্যাঁ, 193। 193। আচ্ছা, কে অ্যান্সার দেবে? মধু রিমা। মধুরিমা অ্যান্সার দেবে। লাস্ট কান্ট্রি যে মানে ইউএন এর লাস্ট কান্ট্রি, লাস্ট অ্যাডেড কান্ট্রি, কোন কান্ট্রি অ্যাড হয়েছিল ইউএন তে? বলো, শাওনি বলো, অঙ্কিতা বলো, পেছনে অঙ্কিতা বলো, বিশ্বজিৎ বলো। লাস্ট অ্যাডেড কান্ট্রি ইউএনএ তে কোন কান্ট্রি লাস্ট অ্যাড হয়েছিল জানা আছে? ময়ূর জানা আছে? লাস্ট অ্যাডেড কান্ট্রি জানা নেই। আচ্ছা, সাউথ সুদান লাস্ট অ্যাড হয়েছিল। হ্যাঁ, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ঠিক আছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। আচ্ছা, এশিয়ান নোবেল বলা হয় কাকে জানো? এশিয়ান নোবেল, এশিয়ান নোবেল বলা হয় রমন ম্যাগসেসে পুরস্কারকে। হ্যাঁ, বসো বসো, কি বলবে কোন? হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো, আমি বলে দেবো, বলে দেবো, বা তোমাকে দিয়ে দেবে, বুঝতে পেরেছো? এগিয়ে বসো ভাই, এগিয়ে বসো, এগিয়ে বসো, এগিয়ে বসো, একদম সামনাসামনি বসবে, লিখতে সুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ, পরে বলে দেবো, পরে বলে দেবো, ছবি দিয়ে দেবো, অসুবিধা হবে। ঠিক আছে? রমন ম্যাগসেসে পুরস্কারকে বলা হয় এশিয়ান নোবেল। ঠিক আছে? রমন ম্যাগসেসে পুরস্কার কি বলা হয়? এশিয়ান নোবেল। আচ্ছা, হ্যাঁ, ম্যাগসেসে, ম্যাগসেসে পুরস্কারকে বলা হয় এশিয়ান নোবেল। নেক্সট আমরা আসছি ভারত রত্ন। তোমাদের তো লেখানো হয়েছিল তাই না? নোবেল সম্বন্ধে তো বলা হয়েছিল, মোটামুটি বলা হয়েছিল। আচ্ছা, আমরা আচ্ছা বলবে এবার, গান্ধীজি বললাম 5 বার মনোনীত হয়েছিল, তাই তো? আচ্ছা, গান্ধীজি গান্ধীজি তোমার কত সালে মারা যান? গান্ধীজি কত সালে মারা যান? তাই মানে স্বাধীন স্বাধীন স্বাধীনতার সময় ছিল না? মানে ভারতের স্বাধীনতার সময় কি মহাত্মা গান্ধী ছিলেন না? হ্যাঁ, ও ভালো বলেছে। 1940 সালে গান্ধীজি মারা গেছে, আর 42 সালে ওনার আত্মা এসে ভারত ছাড় আন্দোলন করেছে। 40, আমি শুনেছি ভাই 40, লাস্টের 8টার স্কিপ করে গেছে। হ্যাঁ, এইটার ভ্যালু আছে, রাইট, এইটার ভ্যালু আছে। 1940, আমি তাই ভাবলাম যে 1940 যদি গান্ধীজি যদি মারা যায়
তাহলে 42 তে কি ওনার ভূত এসে হাত সম্মেলন করেছিল? তো 1948 এর তারিখটা বলো ভাই। আমি অপশন দিচ্ছি, জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত যে কোনো একটা মাস বলো। ও হ্যাঁ, একদম রাইট, রাইট, 30 জানুয়ারি। হ্যাঁ, তুমি কি বলছো 31? ও আচ্ছা, আমি বললাম 32 বলছো কিনা। আচ্ছা, 30 জানুয়ারি, 30 জানুয়ারি। 35 জানুয়ারি তো পিকনিক করে। 35 জানুয়ারি পিকনিক করেন, 31 না, 31 ডিসেম্বর, রাইট, 31 ডিসেম্বর পিকনিক করে। আচ্ছা, এক বছর এক মাসের শেষে তো পিকনিক তো করে না। আচ্ছা, নেক্সট আমরা আসছি। গান্ধীজি যখন মারা গেছিলেন, মানে উনি কি ইচ্ছা মৃত্যু হয়েছিল না মানে উনি অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, কিভাবে মারা গেছিলেন? হ্যাঁ, ওনাকে রাজনৈতিক হত্যা করা হয়। কি হত্যা করা হয়? অ্যাসাসিনেশন। তাকে কি করা হয়? রাজনৈতিক হত্যা বা অ্যাসাসিনেশন। ছোট্ট একটা কোশ্চেন, বলবে না? অ্যাসাসিনেশন স্পেলিং কি? না, না, রূপসা বলো, তুমি রূপসা বলো, অ্যাসাসিনেশন স্পেলিং কি? না পারলে তুমি রূপসা, আর রূপসা দুজন আছে, বলো অ্যাসাসিনেশন স্পেলিং কি? মন্দিরা পারবে মনে হচ্ছে, ও বিড়বিড় করছে মুখে মুখে এরকম ভাবে মনে হচ্ছে। বলবে না, বলবে না, তুমি পারবে কিন্তু বলবে না, ঠিক আছে? পারবে? টপিং পারবে? হ্যাঁ, আচ্ছা, খুব সুন্দরভাবে বলেছে। এবার বলি, দুটি গাধা, তারপরে আমি, তারপরে দেশ বা জাতি। দুটি গাধা মানে এস, এ ডবল এস, এ ডবল এস। গাধা মানে কি? এস মানে গাধা তো। এ ডবল এস, এ ডবল এস মানে দুটি গাধা। এ ডবল এস, এ ডবল এস, ঠিক আছে, দুটি গাধা। তারপরে আমি মানে কি? আই। তারপরে নেশন, এন এ টি আই ও এন, নেশন বা দেশ বা জাতি, ঠিক আছে? তাহলে অ্যাসাসিনেশন, এ এস এস এ এস এস আই এন এ টি আই ও এন, দুটি গাধা। এ ডবল এস, তারপর আবার এ ডবল এস, দুটি গাধা। তারপর আমি মানে কি? আই, ঠিক আছে? এ ডবল এস, এ ডবল এস, তারপরে আই, তারপরে এন এ টি আই ও এন, দুটি গাধা, তারপরে আমি, তারপরে দেশ। অ্যাসাসিনেশন স্পেলিং পুরো বোঝা গেছে? জীবনে কোনোদিনও ভুলবে না তো? আচ্ছা, আমার কাছে বেশ কিছু স্পেলিং আছে, অনেকেই পায় না, কাদের একটু ইংলিশ আছে একটু বলবে আমাকে। আচ্ছা, ইংলিশে যাদের অনার্স রয়েছে তাদের দেখো, না বিষয়টা কিছু না, থাকলেই পারবে বা পারবে না এমন কোনো ব্যাপার নয়। কিছু কিছু স্পেলিং আছে যেগুলো আমাদের এসএসসির পরীক্ষায় প্রচুর দেয়, বিভিন্ন পরীক্ষাতেও দেয়। এগুলো তোমার পরীক্ষা আছে, যেমন অনেকে যেমন ভ্যাকুয়াম স্পেলিং জানে না। ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম স্পেলিং অনেকেই জানে না। ভ্যাকুয়াম স্পেলিং অনেকেই জানে না। আচ্ছা, কার কনফিডেন্স আছে ভ্যাকুয়াম স্পেলিং বলবে? এটা হাত তোলো তো, এটা হাত তোলো। তোমাকে একদিন বলেছিলাম আমি? বলিনি তাই তো? তাহলে শোনাই যায়। বাহ, রাইট, আমি জানতাম, আমি জানতাম আমাদের ভাই খুব সুন্দর অ্যান্সার দেবে, ঠিক আছে? পল্লব খুব সুন্দর অ্যান্সার দেবে, দিয়েওছে খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় কি হয়নি। না, তুমি তো বলবেই না, তুমি তো বলবেই না। আচ্ছা, পল্লব স্যার আর কেউ ট্রাই, মন্দিরে কি একবার ট্রাই করবে? আচ্ছা, ট্রাই করবে না। ট্রাই কি আগে ধরা যেতে পারে? নীলকে একবার ট্রাই করবে? ময়ূক, এদিকে ফেরো। হ্যাঁ, তুমি কি ট্রাই করবে ভ্যাকুয়াম স্পেলিং? ভ্যাকুয়াম স্পেলিং, ভ্যাকুয়াম। বাহ, খুব সুন্দর করেছো, কিন্তু ভুল বলেছো, সুন্দর ভুল বলেছো, ভুল 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 হয়েছে, ঠিক হয়নি। আচ্ছা, স্বর্ণালী পারবে তাই তো? ধরবো স্বর্ণালীকে। পূজা, চলো স্বর্ণালী একটু ট্রাই করুক।
হ্যাঁ ট্রাই করো। VACWM ভাকুম বা ভ্যাকুম, VACWM ভ্যাকুম স্পেলিং খুব পরীক্ষায় আসে। হ্যাঁ আচ্ছা এবার বলবে, বেশি না দুটো একটা, সৌরভ বলবে ওই আমরা বলি না বুকে, তাও দেখো না, তাও বুকে মানে বুঝতে পেরেছো, বলবে না বলবে না, বুকে মানে ওই যে ফুলে অনেকগুলো ফুল এক জায়গায় থাকলে বিয়ে বাড়িতে নিয়ে ঢোকে না, অনেকগুলো ফুল এক জায়গায় নিয়ে, যেটাকে আমরা বুকে বলি। হ্যাঁ বিয়ে বাড়ি ছাড়া অনেক কাজে লাগে তাই তো। হ্যাঁ টিচার যদি আমাকে দিয়েছিল, হ্যাঁ ওই যে মানে কোনো অনুষ্ঠান হলে সময় দেয়, কোনো অনুষ্ঠান হলে এইভাবে গিফট জানায়, পার্সোনালিও দেয়। ও না না, বেসিক্যালি বিয়ে ফিয়ে যদি বুকে ফুকে নিয়ে ঢোকে। ও আমার বুকের কথা শুনে একটু হাসছি, কি এর কথা মনে পড়ে যাচ্ছে, অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে বুকের সাথে। থাক থাক ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ আরে তুমি মানে এত সুন্দর মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছ, তাহলে মিষ্টি হাসির মাঝখানে একটু ঠিক করে তুমি একটু তার স্পেলিংটা বলে দাও। ও জানে যে কিভাবে দিতে হয় বুকে, কিন্তু স্পেলিং জানে না। ও বুকে দিতে গিয়ে কেউ যদি বলে যে আগে স্পেলিং বল তারপর নেবো, বলো স্পেলিং বলো, বুকে স্পেলিং বলো, তাহলে আর বুকে কাউকে দেবে না। চলে আস, কে পারবে? পল্লব আবার ট্রাই করুক। বুকে, ও বলছে, আমি বললাম বুকে, ও বউ বলে একটা উচ্চারণ করলো, মানে বউদের মানে বিয়ে হলে ওই বউ বর ওদেরকে বুকে ঢুকে দেয় না। হ্যাঁ হ্যাঁ আর কানে, হ্যাঁ একদম রাইট, বউকেট, কি হচ্ছে বউ, বউকেট, BOU বউ কেট, QUET বউকেট। হ্যাঁ কে, না না একদম রাইট হয়েছে, দারুণ দারুণ চমৎকার, ভুলে তো পারে, বউকেট। আচ্ছা এরকম প্রচুর কিছু হয়েছে। গান্ধী নিয়ে বলছিলাম, বলতো গান্ধীজি, গান্ধীজি বলছিলাম তো, আমরা জাস্ট একটু বেরিয়ে এসেছিলাম। গান্ধীজিকে মানে অ্যাসাসিনেশন হয়, বলতো অ্যাসাসিনেটেড বাই নাথুরাম গডসে, নাথুরাম গডসে 1948 এর 30 নাথুরাম গডসে তোমার মেরেছিলেন, কিভাবে মেরেছিলেন বলতো, গুলি করে এরকম ভাবে ধরে, থাক ভিডিও চলছে। আচ্ছা নেক্সট আমরা আসছি, নেক্সট আমরা আসছি, এবার বলবে নাথুরাম গডসে যখন তোমার গান্ধীজিকে মারলেন, তখন গান্ধীর লাস্ট ওয়ার্ড কি ছিল? হে রাম, নট জয় শ্রীরাম। কি বলেছিলেন? জয় শ্রীরামও বলেনি, জয় বাংলাও বলেনি, কি বলেছিল? হে রাম বলেছিলেন, ঠিক আছে, হে রাম, মাথায় রাখবে তো। বলো তো গান্ধীজি আইএনসিতে জাস্ট ওয়ান টাইম, জাস্ট একবারের মতন উনি আইএনসি প্রেসিডেন্ট হয়েছিলেন, কত সাল এবং কোন অধিবেশনে? কত সাল এবং কোন অধিবেশনে বলো, জানা আছে? 1924 বেলগাঁও অধিবেশন। গান্ধীজি শুধুমাত্র একবারের জন্যই জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, জাতীয় কংগ্রেসের বা আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন। সালটা কত? 1924 বেলগাঁও অধিবেশন। এগুলো পরীক্ষায় খুব আছে, মানে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা
আমি দেখো বিভিন্ন জায়গা থেকে টুকটাক কিছু কোশ্চেন করছি আপকামিং যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বেসিক্যালি সামনে কি পরীক্ষা রয়েছে? গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ, ওই পরীক্ষা সবাই দিতে পারবে, তাই না? গ্রুপ সি গ্রুপ ডি ইভেন মানে এগুলো বলো কি যে কোনো পরীক্ষাতে, যে কোনো পরীক্ষা তোমার এসএসসি বলো, রেল বলো, পিএসসি বলো, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত রকম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি তোমাদেরকে মাঝে মধ্যে কিছু কিছু জিকে জিএস নিয়ে আলোচনা করব। তোমাদের জিকে জিএস এর জন্য আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, তা সত্ত্বেও আমি তোমাদের গাইড করব, কেমন? আচ্ছা, নেক্সট আমরা আসছি। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বলো তো আইএনসির বা ইন্টারন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট, মানে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি, ফার্স্ট অপশনে থাকবে সরোজিনী নাইডু, সেকেন্ড অপশন থাকবে অ্যানিবেশন, থার্ড অপশন থাকবে নীল সেনগুপ্ত, ফোর্থ অপশন থাকবে প্রীতিলতা ওয়াদ্দেদার। তাহলে অ্যান্সার কি হবে? মানে অপশন গুলো তো ডিফারেন্টও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বলে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি, কি হবে অ্যান্সার? অ্যানি বেসান্ত। ঠিক আছে, কত সালে ইন দা ইয়ার, কত সাল আইএনসি প্রেসিডেন্ট হয়েছিলেন, কত সালে বলো? সব পরীক্ষায় আসবে। আইএনসি প্রেসিডেন্ট হয়েছিলেন কত সালে? 19 বলো, হেল্প করছি, 19 সে বলো, সে 1970, মানে আমি সে বলবো আর তুমি ভেন্টিন বলবে, তাই তো? 17। আচ্ছা, 1917 সালে 1917 সালে আইএনসির ওমেন প্রেসিডেন্ট হয়েছিলেন কে, বা ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি? অ্যানি বেসান্ত ইন 1917। এটা কোন সেশন ছিলেন, মানে কোন জায়গায় হয়েছিল? মানে একটা জায়গায় হয়েছিল তো। অপশন দিচ্ছি, কলকাতা, মুম্বাই, মহারাষ্ট্র, এলাহাবাদ, কানপুর, বিভিন্ন জায়গায়, বেলগাঁও, কি হবে? আরো কিছু বলি, মাদ্রাজ, আরো কিছু বলবো? আচ্ছা, কে বলতে পারবে? আমাদের কলকাতা মানে ক্যালকাটাতে হয়েছিল। কোথায় হয়েছিল? ক্যালকাটা। 1917 সালে অ্যানি বেসান্ত প্রথম মহিলা হিসেবে প্রেসিডেন্ট হয়েছিলেন আইএনসির ক্যালকাটা অধিবেশনে। সবাই কি বুঝতে পেরেছো? কার কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। আচ্ছা, তাহলে বলবে প্রথম ভারতীয় মহিলা হিসেবে আইএনসির প্রেসিডেন্ট কে হন? যে কোনো পরীক্ষা, এমন কোনো পরীক্ষা নেই যে সেই পরীক্ষায় আসবে না। বিশেষ করে ডাব্লিউবিসিএস এর এই দুটো কোশ্চেন পরীক্ষায় আসবে। প্রথম আইএনসি প্রেসিডেন্ট আর প্রথম মানে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি, মানে প্রথম মহিলা হিসেবে আমাদের আইএনসির প্রেসিডেন্ট কে হন, আর প্রথম ভারতীয় মহিলা হিসেবে আইএনসির প্রেসিডেন্ট কে হন? সরোজিনী নাইডু। 19 বলো, 1925 কোন সেশন বলো? 1925 ক্যালকাটা সেশন। ঠিক আছে, মাথায় রাখবে 1917 সালে কি হয়েছিল বলো? 1917 কানপুর সেশন। কোন সেশন? সরি, 1917 ক্যালকাটা সেশন। 1917 ক্যালকাটা সেশনে অ্যানি বেসান্ত প্রথম মহিলা হিসেবে আইএনসি প্রেসিডেন্ট হন। ওকে, 17 + 8 কত? 17 + 8 কত? 25 তো। 1925 সালে কানপুর সেশনে
সরোজিনী নাইডু 1925 সালের কানপুর সেশনে, প্রথমে একটা ক্যালকাটা, তারপরে কি কানপুর সেশন, কানপুর সেশনে 1925 সালের কানপুর সেশনে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসেবে আইএনসির প্রেসিডেন্ট হন। ওকে, হ্যাঁ, উপরটা ক্যালকাটা, নিচেরটা কানপুর, উপরটা ক্যালকাটা, নিচেরটা কানপুর, ঠিক আছে। 1917 সালে কি হবে ক্যালকাটা, 1925 কি হবে বলো, কানপুর সেশন, ঠিক আছে। তাহলে 17 প্লাস 8 কত বলো? আচ্ছা, নেক্সট আমার 25 প্লাস 8 কত, মানে 8 যদি এর সাথে প্লাস করি, এর সাথে যদি 8 প্লাস করি, 8 প্লাস করলাম, 8 কি করলাম প্লাস করলাম, 8 প্লাস করলাম, তাহলে কত হবে বলো? 1933 প্রথম বাঙালি মহিলা হিসেবে আইএনসির প্রেসিডেন্ট হন নেল্লি সেনগুপ্ত, ক্যালকাটা সেশন। বোঝা গেছে? 17 8 25, 25 8 33, এটা হলো প্রথম মহিলা হিসেবে, প্রথম ভারতীয় মহিলা, প্রথম বাঙালি মহিলা হিসেবে, প্রথম বাঙালি মহিলা হিসেবে আইএনসির প্রেসিডেন্ট হন নেল্লি সেনগুপ্ত। বুঝতে পেরেছো? যতীন্দ্রনাথ সেনগুপ্তের ওয়াইফ, যতীন্দ্রনাথ সেনগুপ্তের ওয়াইফ। পুরো বোঝা গেছে? এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আর মাঝখানে আমি বলেই দিলাম যে গান্ধীজি একবারই মাত্র প্রেসিডেন্ট হয়েছিলেন 1924 বেলগাঁও সেশন। এগুলো খুব, এটা ক্যালকাটা সেশন। নেল্লি সেনগুপ্ত, হ্যাঁ নেল্লি সেনগুপ্ত।